ইরান যদি যুদ্ধে যদি তারা যদি রণে ভঙ্গ দেয়, বা আমি তো মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রই রণে ভঙ্গ দিবে, তারাই বারবার বলছে চুক্তির কথা। এই অঞ্চলে এই যুদ্ধ যখন শেষ হবে, এই অঞ্চলে একচ্ছত্র লিডার থাকবে ইরান। এটা আমার মতামত। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যুদ্ধটা, এই আক্রমণটা ইরানকে এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভায়াবল এবং সবচেয়ে সলিড একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দিল। এটা কিন্তু অস্ত্রের জোরে শক্তি না, মিসাইল দিয়ে না, পারমাণবিক অস্ত্র দিয়ে না। এটা যে ইরানের জনগণের যে প্রতিরোধের ক্ষমতা এবং প্রতিরোধে তাদের যে ধৈর্য, সাহস, এটার জন্য। যে বিমান বাহিনীর যে দুটো বিমান ভূপাতিত হয়েছে, বা আমরা যখন আর্মিতে যখন আমরা ট্রেনিং করি এবং যখন অফিসার ট্রেনিং হয় বা সৈনিকদের ট্রেনিং হয়, আমাদের প্রধান যুদ্ধের মানে আর্ট অফ ওয়ারের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং যেটা কনফিডেন্স। যুদ্ধের ময়দানে কনফিডেন্স, ট্রুপদের কনফিডেন্স ধরে রাখার জন্য এবং তাদের যে আস্থা ধরে রাখার জন্য খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে আহত সৈনিকদের বা যারা এরকম ভাবে বিমান ভূপাতিত হয়ে যারা ওখানে একা পড়ে যাবে, তাদেরকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। এটা কিন্তু আমরা জানি যে আমাদেরকে নিতে আসবে বা আমাদেরকে ফেলে যাবে না। কেউ আহত হলেও তাকে ফেলে যাওয়ার কোনো নিয়ম নাই, তাকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে তাকে নিয়ে আসতে হয়। এটা মনস্তাত্ত্বিক। এটা যুদ্ধের যারা যায়, যেসব সৈনিক যায়, অফিসার যায়, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য এবং তাদেরকে আস্থা দেওয়ার জন্য যে যদি কোনোভাবে তুমি ওখানে একা পড়ে যাও বা তুমি তোমার প্লেন বিপতিত হয় বা তুমি আহত হও, তোমাকে আমরা ফেলে আসবো না। এটা সব দেশে মানে মোটামুটি পৃথিবীর সব দেশেই এই মনস্তাত্ত্বিক জিনিসটা ফলো করা হয়। এবার আসি আমেরিকার বিষয়ে। এই যে আমেরিকা যে আজকে ১ মাস ইসরায়েলের সমর্থনে যে যুদ্ধটা করছে, যুদ্ধ ঠিক না, এটা আক্রমণ, কারণ যুদ্ধ এখনো শুরু হয়নি। যুদ্ধ শুরু হতে হলে মার্কিন কংগ্রেস এবং মার্কিন সিনেটের যৌথ সাপোর্ট লাগবে। আমেরিকান সিস্টেমটা একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লেক্স। তো ওইটার জন্য তারা যুদ্ধ বলে না, তারা বলে যে অ্যাটাক। তারা সাময়িক অ্যাটাক করছে এবং সাময়িক একটা মিশনে আছে। এইটা তাদের মানুষকে এটাই বুঝাচ্ছে বিশ্বব্যাপী। বাট যুদ্ধের কাছাকাছি চলে গেছে, যেহেতু গ্রাউন্ড ফোর্স গেছে। এবং এই প্রথমবারের মতো আমরা দেখলাম অবাক বিস্ময়ে মার্কিন সেনা প্রধান সহ উচ্চপদস্থ ৭-৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। এই বরখাস্ত করাগুলোর কারণ হচ্ছে এই যে যুদ্ধটা চলছে, আক্রমণটা চলছে, এটাতে তারা সমর্থন দিচ্ছিল না। কারণ এটা তো অ্যাকচুয়ালি আমেরিকার যুদ্ধ না, এটা ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েল ইরানকে ধ্বংস করতে চায়। ইরান থাকলে পরে ইসরায়েলের যে একচ্ছত্র যে ডান্ডাবাজি এখানে চলছে মধ্যপ্রাচ্য সহ ওই অঞ্চলে, এটা তখন সে করতে পারে না। এটার জন্য সে সবসময় ইরানের ব্যাপারে ভয়ে থাকে। ইরানের কিছু প্রক্সি আর্মি আছে, হিজবুল্লাহ থেকে শুরু করে ওদিকে হুতি, এগুলিকে নিয়ে ইসরায়েল সবসময় ব্যতিগ্রস্ত থাকতো। এই কারণে তারা চেয়েছে যে এখানে ইরানকে যদি নিউট্রালাইজ করা যায়। অনুষ্ঠানের শুরুর আগে শাহীন বলছিল যে ইরানের ব্যাপারটাতে দুটো কথা সে বলেছে, কথাটা আমার খুব মাথায় মানে মনে ধরেছে যে এর সাথে বাংলাদেশের সাথেও অনেকভাবে মিল আছে। কারণ আমাদের যে জাতীয়তাবোধ, আমাদের যে আত্মমর্যাদা, ইরানের মতো আমরা এরকম ইরানের থেকে শিক্ষা নেওয়া উচিত, এই ধরনের কথা সে আমাকে বলেছে। ইরানও কিন্তু এক সময় আমাদের মতো অবস্থায় ছিল শাহের সময়। আমরা যেমন গত ১৭ বছরে হাসিনার অধীনে ভারতের তত্ত্বাবধানে ভারতের ইশারায় চলতাম, ইরানও কিন্তু আমেরিকার ইশারায় চলতো। এবং ইরানের বহু জনসংখ্যার বহু অংশ এখানে থাকে, আমাদের কানাডায় থাকে, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা কিন্তু এই রেজিমটাকে পছন্দ করে না। তারা সেই আমেরিকান রেজিম, আমেরিকান সময় শাহের রেজিমটার কথা এখনো স্বপ্ন দেখে এবং এখনো আশা করে সেটা ফিরে আসবে। একেবারে আল্ট্রা মডার্ন টাইপের, তাদের ইসলামিক কোনো এমন কিছু নেই। তারা সবকিছু এখানে মদ্যপান সবই করে। তো এইটা কিন্তু তারা দেখেছে। দেখার পরে সেই বিপ্লব এসছে ৭৮-৭৯ সালে। সেই বিপ্লবের পরে আজকে যে অবস্থা দেখছেন, বিপ্লবী গার্ড, বিপ্লবী বাহিনী, খোমেনির অধীনে ইরান আজকে যে নতুন রূপ নিয়েছে, আমাদেরও কিন্তু বাংলাদেশ কিন্তু ট্রান্সফরমেশন হয়ে এরকম হবে, হতেই হবে। কোনোভাবেই একটা দেশকে, একটা জাতিকে আপনি এভাবে করে পরাধীন করে রাখতে পারেন না তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে। সেটা কিন্তু করা হয়েছিল। এটা একটা ছোট্ট একটা কথা বললাম এখানে, শাহীন যেহেতু তুললো। এবার আসি আমি যে ইরানের এই যুদ্ধটা, আপনি যে বললেন একটা সৈন্যকে, একটা পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়া বিজয় কিনা, আমি তো প্রথমেই বললাম এটা একটা তাদের নৈতিক দায়িত্ব। তাদের দেশের জনগণ এবং দেশের সেনাবাহিনী সদস্যদেরকে আস্থা দেওয়ার জন্য। কিন্তু আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, কথা, কোনো পাইলট টাইলট কিচ্ছু উদ্ধার করা সম্ভব হয়নি। এবং ওরা যদি কাউকে দেখায়ও,
আমরা তো জানি না ওই সময় পাইলট কে ছিল, তার চেহারা কেমন ছিল, তার র্যাঙ্ক কি ছিল, সে কে অ্যাকচুয়ালি, সে যে কোনো কিছু তারা করতে পারে। কারণ আপনারা তো জানেন পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় অভিনয় যে ক্ষেত্র, সিনেমা জগৎ, সিনেমা শিল্প, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তো তারা যে কোনো মুভি, যে কোনো কিছু বানাতে পারে, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। কোনো অবস্থাতেই ওই পাইলটকে উদ্ধার করতে স্থল বাহিনী যাবে ৩-৪০০, যে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে, এটা বলিউড বা হলিউডের কোনো সিনেমা না, এটা সম্ভব না। শাহিন তার মতামত দেবে। আমার মতামত একজন সেনাবাহিনী অফিসার হিসেবে, এটা কোনো পাগল ওখানে ইরানের মতো একটা জায়গায় যেখানে তারা বসে আছে আমেরিকার জন্য, তাদের হয়তো ভালো ভালো আরো মিসাইল নাই, আরো কিছু নাই, কিন্তু তাদের যে মনোবল আছে, এই মনোবলে ওখানে কেউ যাবে না উদ্ধার করতে। এগুলো দেখাচ্ছে, মার্কিন জনগণকে বিভ্রান্ত করছে, মার্কিন জনগণকে দেখাচ্ছে যে আমরা তো আমাদের সৈন্যকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। এবার আমি একটা কথা বলি, ইম্পর্টেন্ট। অনেকে মনে করছে ইরান যুদ্ধে হেরে যাবে, হেরে যাচ্ছে। যেভাবে আমরা দেখছি, ইরান যদি তারা যদি রণে ভঙ্গ দেয়, বা আমি তো মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রই রণে ভঙ্গ দিবে, তারাই বারবার বলছে চুক্তির কথা। এই অঞ্চলে এই যুদ্ধ যখন শেষ হবে, এই অঞ্চলে একচ্ছত্র লিডার থাকবে ইরান। এটা আমার মতামত। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যুদ্ধটা, এই আক্রমণটা ইরানকে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভায়াবল এবং সবচেয়ে সলিড একটা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে দিল। এটা কিন্তু অস্ত্রের জোরে শক্তি না, মিসাইল দিয়ে না, পারমাণবিক অস্ত্র দিয়ে না। এটা যে ইরানের জনগণের যে প্রতিরোধের ক্ষমতা এবং প্রতিরোধের তাদের যে ধৈর্য, সাহস, এটার জন্য। আশেপাশের যে গালফ কান্ট্রি গুলো আছে, যেগুলো গণতন্ত্র নাই, রাজশাসিত, যারা নিজেদের কোনো যোগ্য সেনাবাহিনী নাই, কোনো প্রতিরক্ষা বাহিনী নেই, তারা মার্কিন ফোর্সদেরকে ব্যবহার করে ভাড়া দিয়ে, ওই যে ভাড়াটে সৈন্য রেখে তারা নিজের প্রোটেকশন দিত, তারা অলরেডি ইরানকে প্রচন্ড ভয় পায়। এবং ইসরায়েল যে ডান্ডাবাজিটা করতো আশেপাশে, প্যালেস্টাইন সহ সব জায়গাতে, সব সময় তারা সবকিছু করতো এবং অ্যাটাক করতো, লেবাননটাকে অলমোস্ট ধ্বংস করে দিচ্ছে, এটা আর ইসরায়েল করতে পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ মার্কিন জনগণ যেভাবে করে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, মানে যুদ্ধের বিপক্ষে, এবং যেভাবে করে এখানে আমাদের কানাডাতে হয়েছে, গত রোববারে হয়েছে, এবারও এই সপ্তাহ হতে পারে, এই যে বিক্ষোভগুলো হচ্ছে, এগুলো কিন্তু ফেলনা জিনিস না। আমাদের এইসব দেশে কিন্তু আপনার রাস্তাঘাটে কিন্তু মারামারি হয় না, তারপরে দোকানপাট ভাঙাভাঙি হয় না, হরতাল হয় না। এখানে জনগণের ক্ষোভটা জনগণ প্রকাশ করে ভোটে। আরো যদি এক্সট্রিম হয়, তারা রাস্তা নেমে আসে, নেমে বিক্ষোভ করে। যখন এসব দেশে বিক্ষোভ হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফর পাবলিক পারসেপশন। জনগণ চাচ্ছে না এই অনার্য যুদ্ধ, জনগণ চাচ্ছে না। এই আগে ইরাকে হয়েছিল, লিবিয়ায় করেছে, আফগানিস্তানে করেছে, সব জায়গায় এখান থেকে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে এবং ধ্বংস করে দেশটাকে ধ্বংস করে চলে আসে। কারণ ভৌগোলিক ভাবে তারা এমন একটা অবস্থানে আছে, তাদের কেউ তাদেরকে আক্রমণ করতে পারে না, অনেক দূরে আছে। এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই আক্রমণ হয়েছে সামরিকভাবে, সেটা পার্ল হারবারে করেছিল জাপান 1944 সালে। এবং তার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা মারতে বাধ্য হয়, বা অ্যাটম বোমা মারে এবং মেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে পদানত করে। সেই ইতিহাস থেকে ধরে নিলে এখন পর্যন্ত মার্কিনীরা বা মার্কিন যুক্তরাষ্ট্র অধিবাসীরা কিন্তু জানে না যুদ্ধের কি ক্ষত, যুদ্ধের কি ব্যথা, যুদ্ধতে মানুষের কত ক্ষতি হয়, জনপদ ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়, এটা কিন্তু মার্কিনরা জানে না। এবং তারা এটা দেখে বলছে, এখনো পর্যন্ত তাদের সে উপলব্ধি হয়নি। আমি আশা করি এই যুদ্ধের পরে ইরানিদেরকে মেরে ফেলছে, মার্কিনীদের খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ ইরানিরা সরাসরি ভাবে মার্কিনীদের সাথে সংযুক্ত না, এটা হলো সরকার টু সরকার, এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পলিসি, জনগণের পলিসি এটা না। এটা এরকম না যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে, পার্শ্ববর্তী দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র তখন বাধ্য হয়ে যুদ্ধ করছে। এবং এই অবস্থাতে আমি একটা কথা বলতে চাই, তারা কোনো অবস্থাতেই অ্যাটম বোমা, যেটা পারমাণবিক বোমা, ব্যবহার করবে না। যদি করে, বিশ্বে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, সেই বিশ্বযুদ্ধ শেষ করার মতো ক্ষমতা বা নেগোশিয়েট করার মতো ক্ষমতা কারো থাকবে না। এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় অনেকেরই মতামত। তাই অতি সত্বর এই যুদ্ধ শেষ করে, এই গোলাগুলি শেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্র তার লোকজনকে দেশে ফিরিয়ে এনে এইসব বিশ্বের মোড়লগিরি করা বন্ধ করে নিজের মতো করে চলতে হবে। এমনকি ন্যাটোর সাথেও তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। ইসরায়েলের জন্য আপনি পুরো বিশ্বের সাথে আপনি সম্পর্ক খারাপ করলেন, কিন্তু ইসরায়েল কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবে না। একমাত্র মার্কিন লবি এবং মার্কিন ব্যাংক এবং যে তাদের যে
এই মিডিয়া এগুলা তো তারা কন্ট্রোল করে, ইসরায়েলের লোকজন কন্ট্রোল করে, ইসরায়েল ব্যাকগ্রাউন্ডের জুইশরা কন্ট্রোল করে। এই জন্য কিন্তু তারা বাধ্য হয়, এবং মার্কিন জনগণ এখনো মনে করে এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের না, ইসরায়েলের চাপে পড়ে তারা এই যুদ্ধ করছে। এবং এখন আমি লাস্ট একটা কথা বলি এই প্রসঙ্গে, যে আমার মনে হয় এর সাথে আমরা বাংলাদেশের লাস্ট 17 বছরের যে রেজিমটা ছিল, 16 বছরের শেখ হাসিনার, তার সাথে ছোট্ট তুলনা করতে পারি। শেখ হাসিনার রেজিমের সময় অনেক সময় আমরা বলতাম, আমরা যখন যারা টকশো করি, যে শেখ হাসিনা নিজে চাইলেও উনি বাঘের পিঠে উঠেছেন, বাঘের পিঠ থেকে নামতে পারবেন না। এবং তাকে এই যে তার সে সাঙ্গপাঙ্গরা ছিল, ইনু টিনু তারা যারা সব ছিল, তারা কিন্তু তাকে এই দেশে গণতন্ত্র আনতে দেবে না, চাইলেও দেবে না। তারা সবসময় চাবে যুদ্ধ লেগে থাকুক, দেশে একটা খারাপ পরিস্থিতি থাকুক, তারা যেন লুটেপুটে খেতে পারে। এই ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র সেম অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও এই যুদ্ধ থেকে সহজে বেরিয়ে আসতে পারছে না ইসরায়েলের কারণে। কারণ ইসরায়েল যদি তাকে স্টপ না করে, যে আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনি আমাকে এভাবে ফেলে যেতে পারবেন না, এই জন্য তারা করছে যুদ্ধটা। নাহলে কিন্তু অনেক আগেই, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই যুদ্ধ শেষ হয়ে যেত। শুধুমাত্র ইসরায়েলের কারণে তারা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েলের চাপে একটা সময় তারা বুঝতে পারবে এই যুদ্ধটা তাদের না, এবং এই আত্মঘাতী সিদ্ধান্ত তাদের জন্য অনেক দিন, অনেক সময়ের জন্য তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এত টাকা খরচ, এত লোকের মৃত্যু, এবং বিশ্বব্যাপী তাদের যে একটা নৈতিক অধিকার ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করে, এই করে, হেল্প করে সবাইকে, মোরাল হিসেবে থাকে, ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার ওখানে, সবকিছু ওখানে, এটার থেকে কিন্তু আস্তে আস্তে জনগণের মাইন্ডসেট বেরিয়ে যাচ্ছে, এবং মানুষ আর তাকে মানবে না, সম্মান করবে না। এটা কিন্তু আমার মনে হয় যুদ্ধের পরে হবে। ধন্যবাদ।